৬৯-এর অভ্যুত্থানের মূল নায়ক কিন্তু মৌলানা। তিনি না থাকলে এই অভ্যুত্থান ঘটতো না। চীনপন্থীরা আবার উগ্রপন্থী হয়ে মৌলানাকে পেটি বুর্জোয়া বলতে থাকলো। তিনি এটা পরিষ্কার বলতেন যে আমি ধর্মে মুসলমান, জাতিতে বাঙালি এবং নাগরিক হিসেবে পাকিস্তানি। যেটা জানতে চাচ্ছিলাম যে ভাসানীর সম্পর্কে আপনার যেমন জানা পরিচয় কীভাবে শুরু হলো স্যার? এটা শুরু হলো আমার কৈশোরে 1949 সালেই, যখন আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, প্রতিষ্ঠিত হলো। তখন এই প্রতিষ্ঠা উপলক্ষে আরমানিটোলায় ময়দানে মৌলানা জনসভা করেছিলেন। তো ওই জনসভাটা একটা বড় জনসভা ছিল, সেইখানে আমি ওই কিশোর বয়সে উপস্থিত ছিলাম এবং তার বক্তৃতা শুনে, তার যুক্তি শুনে আমরা খুবই অভিভূত হলাম। এবং তারপরের থেকে মাওলানার যত কাজ হয়েছে সবই আমি অনুসরণ করেছি, কিন্তু আমার সঙ্গে তার প্রত্যক্ষ পরিচয়ের কোনো সুযোগ ছিল না, হয়ওনি। কিন্তু তার এই যে তার উপস্থিতি, আবার তিনি যখন ইত্তেফাক পত্রিকা বার করলেন, আমরা ইত্তেফাকও নিয়মিত পড়তাম, আর তার জনসভা হলে সেইখানে অবশ্যই যেতাম। আচ্ছা স্যার, স্যার ওই যে গাগমারি যে সম্মেলনটা, সেই সম্মেলন সম্পর্কে কিছু বলবেন স্যার? যে মৌলানা যেটা, হ্যাঁ, মৌলানা কিন্তু সংস্কৃতিকে খুব গুরুত্ব দিতেন। এই যে খুবই তাৎপর্যপূর্ণ এবং এইতে তার কাছ থেকে অপ্রত্যাশিতও বলা যায় যে তিনি তো মাদ্রাসার লোক, তিনি তো ওই ধরনের, তিনি পীর হিসেবেও পরিচিত, কিন্তু সংস্কৃতিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতেন এবং রাজনীতি যে সংস্কৃতি ছাড়া চলবে না এইটা তার উপলব্ধির মধ্যে ছিল। সেজন্যে তিনি ওই যে সাপ্তাহিক পত্রিকা বার করলেন ইত্তেফাক, সেজন্যে তিনি কাগমারি সম্মেলনটাকে একটা আন্তর্জাতিক সম্মেলনে পরিণত করতে চাইলেন। এইটা ছিল মুসলিম লীগের কাউন্সিল অধিবেশন ওইখানে হচ্ছিল, সেই উপলক্ষে তিনি এই সম্মেলনটা করলেন। এবং পশ্চিমবঙ্গ থেকে, পাকিস্তান থেকে, বাইরে বিদেশ থেকে প্রতিনিধিরা এলেন। তার সম্মেলনগুলো ছিল অনেকটা মেলার মতো, কিন্তু এই মেলার মধ্যে তিনি এই সংস্কৃতির কাজটা করছেন। তোরণ তৈরি করেছিলেন বিভিন্ন নেতাদের নামে, তার মধ্যে যেমন কমিউনিস্ট নেতারা ছিলেন, লেনিন ছিলেন, আবার সুভাষ বসুও ছিলেন। তো এই কাজটা করার জন্য তাকে পাকিস্তান বিরোধী বলার সুযোগ ওরা পেয়েছে, পাকিস্তানি শাসক, কি তারা বিরুদ্ধে অপপ্রচার করেছে। যে ইত্তেফাক তিনি প্রতিষ্ঠা করেছেন শ্রম দিয়ে, তার সময় দিয়ে, সেই ইত্তেফাকই তার বিরুদ্ধে বলতে আরম্ভ করলো। এবং তারপরে তিনি ওখান থেকে, আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন দুটো প্রশ্নে। একটা প্রশ্ন হচ্ছে স্বায়ত্তশাসন, আরেকটা প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতা, পররাষ্ট্রনীতি। এই দুই প্রশ্নে। স্যার ৬৯ সালে আমরা ভাসানীকে কিভাবে দেখছি আবার? ৬৯-এ গণ অভ্যুত্থানের সময়। ৬৯-এর অভ্যুত্থানের মূল নায়ক কিন্তু মৌলানা। তিনি না থাকলে এই অভ্যুত্থান ঘটতো না। এবং এই 11 দফার মধ্যে তার চিন্তাধারার প্রতিফলন ঘটেছে। এবং খুবই গুরুত্বপূর্ণ এইটাও যে এই যে আমাদের নদীর প্রশ্ন, বন্যার প্রশ্ন, পানির ব্যবহারের প্রশ্ন, এইটাও কিন্তু 11 দফার মধ্যে আছে এবং এইটা মৌলানার চিন্তা থেকে এসছে। তারপরে যেটা ঘটলো যে এই আন্দোলনটাকে তিনি আরও এগিয়ে নিয়ে যেতে চাইলেন। মৌলানা এই আন্দোলনকে কেবল স্বায়ত্তশাসনের আন্দোলন হিসেবে দেখেননি, এমনকি রাজনৈতিক স্বাধীনতা অর্জনের সংগ্রাম হিসেবেও দেখেননি। মৌলানা এটাকে নিয়ে যেতে চেয়েছিলেন আরও উচ্চতর স্তরে। তিনি ততদিনে বুঝে ফেলেছেন যে সাম্রাজ্যবাদ বিরোধিতা আর প্রধান কর্তব্য, এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা শুধু করলেই হবে না, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিও থাকতে হবে, যে যেটা হচ্ছে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, মুক্তি আনতে হলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং মালিকানাটা হবে সামাজিক। সেই মালিকানা ব্যক্তি মালিকানা থেকে সামাজিক মালিকানায় যেতে হবে। তার নিজের কিন্তু কোনো ওই রকমের ব্যক্তিগত সম্পত্তির প্রতি কোনো প্রকার মোহ ছিল না। তিনি কুড়ে ঘরেই থাকতেন এবং তার ব্যক্তিগত সম্পত্তি বলতে কোনো কিছুই তিনি করেননি। তিনি কোনো মন্ত্রিত্ব বা ওই ধরনের পদের জন্য লালায়িত ছিলেন না। মূল জায়গাটা হচ্ছে যে তিনি মানুষকে জাগিয়ে তুলবেন এবং মানুষকে মুক্ত করবেন। মুক্ত করার জন্য রাষ্ট্র
প্রথম শর্ত হচ্ছে যে রাজনৈতিক প্রশ্ন যেটা জাতি সমস্যা ছিল সেই জাতি সমস্যার মীমাংসা করতে হবে, অর্থাৎ এই পূর্ববঙ্গ বাঙালিরা যে আলাদা একটা জাতি সেটা প্রতিষ্ঠা করতে হবে। তিনি এটা পরিষ্কার বলতেন যে আমি ধর্মে মুসলমান, জাতিতে বাঙালি এবং নাগরিক হিসেবে পাকিস্তানি। তো ওইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি এটা বুঝেছেন যে এর মধ্য দিয়ে একটা নতুন সমাজ এবং রাষ্ট্র গড়তে হবে, এবং সেই সমাজ হবে গণতান্ত্রিক, এবং চূড়ান্তভাবে গণতান্ত্রিক হতে হলে তাকে সমাজতান্ত্রিক হতে হবে। এই দিকে তিনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি কিন্তু গোল টেবিলে যোগদানের বিরোধী ছিলেন। তিনি এইটাও উপলব্ধি করেছিলেন যে নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না। নির্বাচন তিনি 46 সালে দেখেছেন। তিনি ওই নির্বাচনে তিনি মুসলিম লীগের পক্ষে আসামে কাজ করেছেন, তিনি বিরোধী দলের নেতা হয়েছিলেন আসামে। কিন্তু সেই নির্বাচন দিয়ে হবে না, সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য তিনি সংগ্রামটাকে অব্যাহত রাখতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু নির্বাচন দিয়ে দিয়েছে, মূল নেতৃত্ব ছিল কিন্তু আওয়ামী লীগের হাতে, যদিও মৌলানাই এর সংগঠক, কিন্তু মৌলানার নিজের কোনো দল তখন ছিল না। সেজন্য ওইটা নেতৃত্ব এখানে ছিল। নির্বাচন এলো, নির্বাচনের দিকে চলে গেল, এবং মৌলানা যেটা কাজ করলেন, একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে যে তিনি নির্বাচনে অংশ নিলেন না। এই কারণে, যেটা তিনি প্রকাশ্যে বলেননি কিন্তু তার আচরণে বোঝা গেছে, যে এই কারণে যে তিনি একটা রায় বেরিয়ে আসুক চেয়েছিলেন, যে রায়টা হবে স্বাধীনতার পক্ষে, এবং যাতে করে এই ভোটগুলো এক জায়গায় যায় এবং এটার মধ্যে বিভক্তি সৃষ্টি না হয়। সেই কারণে স্যার 71 সালে তো উনি চলে গেলেন, মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য ভারতে চলে গেলেন, এবং এপ্রিল-মে মাসে তিনি সোভিয়েত প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট মাও সেতুং, চুয়েন লাই, জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখে এটাকে সমর্থন জানানোর জন্য অনুরোধ করলেন নাকি। তো এই ব্যাপারে কিছু বলবেন স্যার? এই তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মৌলানা কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিলেন আগাগোড়া, এবং এইটা যে সশস্ত্র একটা যুদ্ধ হবে সেটা বুঝেছেন। তিনি কিন্তু ভারতে যাবার পক্ষপাতী ছিলেন না, তিনি ভারত সরকারের বিষয়ে সচেতন ছিলেন। কিন্তু তিনি ভারতে গেলেন দুটো উদ্দেশ্যে আমার মনে হয়। একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে থাকা যাবে না, নিরাপদ নয়। আর দ্বিতীয় হচ্ছে ওখানে গিয়ে তিনি প্রচার করবেন, প্রয়োজনে তিনি দেশের বাইরে গিয়ে প্রচার করবেন। কিন্তু ওই কাজটা তিনি করতে পারেননি। ভারতে যেয়ে তিনি মোটামুটি আটক হয়ে গিয়েছিলেন, এবং তাকে নজরদারির মধ্যেই রাখা হয়েছে, খুব যত্ন সহ করে রাখা হয়েছে। কিন্তু তার চলাফেরার কোনো স্বাধীনতা ছিল না। ওর মধ্য থেকেই তিনি বিশ্বের সকল যে রাষ্ট্রপতিদের কাছে, প্রধানমন্ত্রীদের কাছে টেলিগ্রাম পাঠিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন কলকাতায়, এবং যা ঘোষণা করেছেন যে এখানে গণহত্যা চলছে, এখানে এই গণহত্যাকে থামানোর জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে আবেদন জানিয়েছে। আর যেটা তিনি করেছেন যে তাকে চীনপন্থী বলা হতো, কিন্তু তিনি চীনের ভূমিকা তখন বুঝে ফেলেছেন, এবং চীনের মাও সেতুংয়ের কাছে, চুয়েন লাইয়ের কাছেও তিনি টেলিগ্রাম পাঠিয়েছেন, অনুরোধ করেছেন যে হ্যাঁ, এটা যাতে তাদের ভূমিকা নেয় একটা। আচ্ছা স্যার, শেষে আমরা যদি ফারাক্কার দিকে আসি, তো ফারাক্কা মিছিলের সময় ভারতের কিছু পত্রিকা তাকে সাম্প্রদায়িক হিসাবে বলেছিল। তখন এখানকার যারা রাজনৈতিক নেতা, এবং তারা যেমন নির্মল সেন লিখেছিলেন ভারতীয় সেই সব পত্রিকার উদ্দেশ্যে, যে বন্ধু ধীরে মৌলানা ভাসানী সাম্প্রদায়িক নয়, তিনি বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেছেন, ভারতের মানুষের বিরুদ্ধে নয়, কিন্তু ভারত সরকারের এই জুলুমবাজির বিরুদ্ধে তিনি বলেছেন। তারপরে অন্যান্য হিন্দু নেতারা এখানকার এবং পশ্চিমবঙ্গের, তারা মৌলানা ভাসানীর পক্ষে বলেছেন যে তাকে সাম্প্রদায়িক বললে আর কিছু থাকবে না। এ ব্যাপারে কি স্যার কিছু বলবেন স্যার? হ্যাঁ, অবশ্যই। মৌলানা সবসময় অসাম্প্রদায়িক ছিলেন, এবং তার অসাম্প্রদায়িকতা তো একবারে শুরু থেকে। তিনি যে কংগ্রেস ত্যাগ করলেন, তিনি তো চিত্তরঞ্জনের পরে কংগ্রেসের ছেড়ে দিয়ে চলে এলেন, তার মূল কারণ কিন্তু এটা নয় যে কংগ্রেসে একটা হিন্দু ভাবমূর্তি তৈরি হয়েছিল। মূল কারণ হচ্ছে এইটা যে কংগ্রেস এই জনগণের সমস্যাকে
সামনে আনছে না, কৃষকের সমস্যাকে তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। ওই কারণে তিনি মুসলিম লীগ, আর কংগ্রেসের অনেক নেতাই স্যার জমিদার, হ্যাঁ, এবং তিনি মুসলিম লীগের সমর্থক হয়েছিলেন কৃষকের মুক্তির জন্য। তিনি মনে করেছিলেন যে এই পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষক মুক্তি পাবে জমিদারের অত্যাচার থেকে, মহাজনের অত্যাচার থেকে, এবং অবশ্যই ব্রিটিশের অত্যাচার থেকে। তো এই তিন শত্রুর হাত থেকে মুক্তির জন্যই তিনি পাকিস্তান আন্দোলন করেছেন। মোটেই সাম্প্রদায়িক ছিলেন না। ওই যে তিনি বললাম না, তিনি নিজেকে পরিচয় দিতেন যে আমি প্রথমে বাঙালি, তারপরে মুসলমান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি তার এই অসাম্প্রদায়িকতাকে কিন্তু অবাঙালিদের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। যেমন ওই 71 সালে টাঙ্গাইলে এই ঘটনাটা খুব তাৎপর্যপূর্ণ, যে একজন বিহারি শ্রমিককে ধরে নিয়ে এসছে, বিহারি বলে মেরে ফেলবে। তো মৌলানা বলেছেন ও বিহারি না, ও শ্রমিক, এবং আমি বেঁচে থাকতে এইরকম কারো হাতে গায়ে হাত দেওয়া যাবে না। তো এইটা ছিল তার চেতনা, যে তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন, সাম্প্রদায়িক পরিচয়ের হিসেবে দেখতেন না। আর কিছু বলবেন স্যার? সব না, মৌলানার যে জায়গাটা হচ্ছে যে তিনি এই যে তার দুঃখের জায়গাটা, যে তিনি কোনো ওই সমর্থক পেলেন না, মানে ও তাকে ধারণ করার মতন কোনো রাজনৈতিক শক্তি এখানে বিকশিত হয় নাই। তিনি নির্ভর করতেন বামপন্থীদের ওপরে, কিন্তু বামপন্থীরা তখন রুশপন্থী এবং চীনপন্থীতে বিভক্ত হয়ে গেছে, এবং চীনপন্থীরাও নানানভাবে বিভক্ত হয়ে গেছে, এবং তারা চীনপন্থীরা আবার উগ্রপন্থী হয়ে মৌলানাকে পেটি বুর্জোয়া বলতে থাকলো। মৌলানা অবশ্যই পেটি বুর্জোয়া শ্রেণী থেকে এসছেন, সব রাজনীতিকারী তখন পেটি বুর্জোয়া থেকে এসছেন, কিন্তু মৌলানার শ্রেণীর যে থেকে উত্তরণ সেইটা ঘটেছিল, এবং শ্রেণী থেকে যে বিচ্যুতি সেইটাও ঘটেছিল, যে তিনি একেবারে মেহনতি মানুষের সঙ্গে ছিলেন, এবং তিনি কৃষকের সঙ্গে ছিলেন, এবং তিনি জানতেন যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে কৃষি সমস্যা, কেননা এইটা কৃষি নির্ভর একটা দেশ, এবং এর নদীমাতৃক এবং সমুদ্র প্রান্তিক একটা অবস্থান। সেই জন্য তিনি এই পানির প্রশ্ন, বন্যার প্রশ্ন এবং এই খরার প্রশ্ন এগুলোকে গুরুত্ব দিতেন। তার কারণেই কিন্তু 21 দফাতে, যুক্তফ্রন্টের 21 দফাতে এই পানির কথা আছে, 11 ছাত্রদের 11 দফাতে পানির কথা আছে, তিনি যে 14 দফা দিয়েছিলেন সেইখানেও পানির কথা আছে। পানি সম্পদের ব্যবহারকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। স্যার, যখন পরিবেশের কোনো কথাই হয় নাই, তখন এগুলো তখন আসতো না। মানুষ তখন এই 6 দফাতে যেমন এই পানির কথা, পানি নাই, কেননা তারা তিনি বুঝতে পারছেন যে অর্থনীতি ছাড়া এই যে আমরা রাজনীতি করব তার কোনো ভিত্তি থাকবে না। অর্থনীতি দুর্বল থাকলে তো আমরা দাঁড়াতেই পারবো না, এবং অর্থনীতি নির্ভর করে কৃষির ওপরে, কৃষি নির্ভর করে পানির উপরে। তো এই জন্য তিনি পানিকে খুব গুরুত্ব দিতেন। পানির সম্পদ ব্যবহার, খাল খনন, নদীর প্রবহমানতা রক্ষা করা, এইগুলোকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। হায়দর আকবর খান রণ শতাব্দী পেরিয়েতে লিখেছেন যে ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হরে কঙ্গার বোধহয় নামটা, তো উনি তাকে রণকে বলেছিলেন, এই রণ, তোমরা মৌলানা ভাসানীর মতো একজন জননেতাকে পেয়ে, মজলুম নেতাকে পেয়ে বিপ্লব করতে পারলা না, তোমাদের মতো তো হতভাগা আর কেউ হয় না। ঠিকই বলেছেন, এটা যথার্থ বলেছেন যে এই তার মতো নেতা কিন্তু আমরা এই উপমহাদেশে দ্বিতীয়টা দেখি না। এই কারণে দেখি না বলতে হয় যে তিনি কেবল যে নেতা ছিলেন তা না, তিনি যে কেবল স্বাধীনতার জন্য লড়ছিলেন তা না, তিনি জনগণের মুক্তির জন্য যে লড়াইটা, এই মাপের লড়াই আর কেউ করেননি, এবং এই রকমের নেতা আর কেউ আসেননি। অন্যরা বড় নেতা ছিলেন, তারা খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু কৃষকের সমস্যা, মেহনতি মানুষের সমস্যা, সেইটাকে তারা কেউ তুলে ধরেননি।